আসার জন্য মূলত বেশ কিছুদিন ধরে প্ল্যান করছিলাম। তো বিভিন্ন গ্রুপে প্লাস পেজে প্লাস যতগুলো এজেন্সির পরিচয় আছে সবার সাথে কমিউনিকেশন করে জানতে পারি যে নেপালে এখন ভিসা নিয়ে তারপর আসতে হয়। তো সব কিছু জটিলতাভাবে ভাবলাম যে আসলে যেহেতু একা যাচ্ছি, কোনো ঝামেলা না করে মোটামুটি একটা প্যাকেজের সাথে গেলেই ভালো হয়। সেই পারপাসে আমি যোগাযোগ করি আইটি হলিডেজ ট্যুরিস্ট যে ট্রাভেল এজেন্সি আছে তাদের মাধ্যমে। তো যোগাযোগ করার পরে তাদেরকে আমাকে একটা মোটামুটি ভালো মাপের সাজেস্ট করে যে আপনারা এখানে আমাদের এরকম আছে, এটাতে অ্যাড হতে পারেন। তো আমি রাজি হই। আমার সাথে মোটামুটি আমরা 4 জন মেম্বার আসি এখানে। তো তারা সব কিছু আমাদেরকে করে দেয়। আইটি হলিডেজকে অনেক থ্যাংক ইউ। তারা মোটামুটি আমার যা ছিল ভিসা, টিকিট, হোটেল সব কিছু এভরিথিং সুন্দরভাবে করছে এবং যা বলছে তার সাথে সব কিছু মিল আছে। তো আসার পরে এখান থেকে আসলে মূল যেটা সেটা হচ্ছে আমাদেরকে কাঠমান্ডু আমরা আসি, কাঠমান্ডু থেকে যাই থামেল থেকে মোটামুটি ঘুরি। থামেলে থাকি আমরা 2 রাত। থামেল থেকে পরের দিন আমরা তৃতীয় দিন আসি হচ্ছে নাগরকোটে আসি হচ্ছে মোটামুটি কাঞ্চনজঙ্ঘা যেটা আছে বা হিমালয় পর্বত যেটা আছে সেটা দেখার জন্য। এখানে উঠতে ফিলিংটা হচ্ছে ঠিক সাজেকের মতো, সাজেকে যেরকম সেম টু সেম সেরকম রাস্তাটা বলেন আর আশেপাশে পরিবেশ মানে একই রকম। সেখান থেকে তারপরে আমরা আসি হচ্ছে হোটেলে। আমার হোটেলটা আমি যেখানে এখন বসে আছি, হোটেলটা এক কথায় বলা যায় এটা একটা কটেজ টাইপের। আমি সেম এরকম টাইপের কটেজে শ্রীলঙ্কা থেকেছি। তো ওই ফিলিংটা থেকেই এখানকার ফিলিংটা হচ্ছে অন্যরকম। কারণ হচ্ছে আমি যখন শ্রীলঙ্কা কটেজে ছিলাম নুরাইলিতে, ওখানকার কটেজের ফিলিংটা ছিল হচ্ছে পুরো বাংলা বাড়িটা আমার এরকম ছিল। আর এখানকার মোটামুটি হচ্ছে পুরো বাংলা বাড়িটার সাথে সাথে আশেপাশে পরিবেশ যেটা আছে, পিছনে আশেপাশে সামনে যা আছে সব আমার, আমি এখানকার মালিক। কারণ এখানে একটা থেকে আরেকটার দূরত্ব অনেকটাই। সব কিছু মিলে আইটি হলিডেজকে অনেক থ্যাংক ইউ এরকম একটা সুন্দর প্যাকেজ তৈরি করে দেওয়ার জন্য। আর আমার সব কিছু মিলে এই প্যাকেজে ছিল হচ্ছে প্রায় 43,500 টাকার মতো। এর ভিতরে ইনক্লুডিং ছিল এয়ার টিকিট, ট্রান্সপোর্ট, কাঠমান্ডু শহরের মানে থামেল শহরের একদিন হচ্ছে সাইট সিইং, প্লাস ওখান থেকে নাগরকোটে ট্রান্সপোর্ট, নাগরকোটে একদিন সাইট সিইং এবং পরের দিন সকালে এখান থেকে ট্রান্সপোর্ট। আর সবগুলোর সাথেই হোটেল অবশ্যই ছিল, হোটেলের সাথে ব্রেকফাস্টটা ফ্রি ছিল। সব কিছু মিলে যেটা দেখলাম, যেটা ওদের বাজেট ছিল সেটার সাথে আমার মোটামুটি, আর যদি এখানকার পরিবেশের সাথে খাপ খাওয়াই নিতে চাই, মানে খাওয়া দাওয়া একটু ভালো মাপের করতে চাই, তাহলে 10,000 টাকা হলে না। দ্যাটস মিন আপনি 50 বা 52 বাজেট নিয়ে আসলে পরে নেপালে মোটামুটি 4 থেকে 5 দিন কভার করা সম্ভব। সাজেক ভ্রমণ আর নাগরকোট ভ্রমণ প্রায় কাছাকাছি। সাজেকে যেরকম আমাদের উপরে উঠতে হয়, এরকম নাগরকোটেও প্রায় মাটি থেকে অনেক ফিট উপরে উঠতে হয়। আর প্রায় 1.5 ঘন্টার মতো লাগলো হচ্ছে আমাদের আসতে। এখানে আসার পরে হচ্ছে এটা হচ্ছে হোটেল। এর স্কাই ভিউ বা হিল ভিউ দুটেই আছে এখানে। আর হোটেলটা অনেক সুন্দর। আইটি হলিডেজের মাধ্যমে আসলে আমার এই নেপাল ভ্রমণটা, আইটি হলিডেজকে অসংখ্য ধন্যবাদ। তারা এরকম একটা সুন্দর প্যাকেজ তৈরি করে দেওয়ার জন্য এবং এরকম সুন্দর যেভাবে বলছে 3 স্টার মাপের হোটেল যেভাবে ছিল, ডে ট্যুর, সাইট সিন সবই মোটামুটি ভালো ছিল। আর সত্য বলতে গাড়ি প্লাস হোটেল আমার কাছে খুবই পছন্দ হয়েছে। অনেকে বলে বাংলাদেশ বিমানের যাত্রা ভালো না, সিট ভালো থাকে না, খাবার ভালো থাকে না, পরিবেশ ভালো না। সব কিছু মিলে আমার কাছে অতটা খারাপ মনে হয়নি। যদিও আমার এটা বাংলাদেশ বিমানের প্রথম ভ্রমণ, তারপর আমার কাছে মোটেও এটা খারাপ মনে হয়নি। আর সব কিছু মিলে আইটি হলিডেজকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি সুন্দর প্যাকেজ করে দেওয়ার জন্য। নাগরকোটে পৌঁছানোর পরে আমাদের মূল আকর্ষণ ছিল হোটেল।
হোটেলের খুব সুন্দর করে সাজানো গোছানো, না জানি ভিতরটাও কীরকম হবে। আমাদের রুম নাম্বার ছিল 301। ভিতরে ঢোকার পরও দেখলাম হোটেলটা অনেক সুন্দর, এবং তার থেকেও বেশি সুন্দর হোটেলের ভিতর থেকে বাইরের অংশগুলো, পুরোটাই খুব সুন্দরভাবে দেখা যায়। তাই আমরা খুব খুশি হয়েছিলাম হোটেলটা দেখে। আর হোটেলের চারিপাশ এবং হোটেলের ভিতরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আমাদের হোটেল নিয়ে কোনো কমপ্লেন নেই। দুপুর হয়ে গেছে, এখন দুপুরের খাওয়ার জন্য যাচ্ছি। আমাদের হোটেল থেকে এখান থেকেই খাবারের একটা ব্যবস্থা করেছে। আমরা কিছু সেট মেনুর অর্ডার দিয়েছিলাম, তো আমরা আসলে রুমে খাওয়ার জন্য চাচ্ছিলাম নিচে খাওয়ার জন্য, সেখানে যাচ্ছি। কারণ হচ্ছে এই হোটেলের বেলকনিটা বা বারান্দা যে সিস্টেমটা করা আছে ওটা অসাধারণ দেখতে। আমরা ওখানেই খাওয়ার জন্য এখন যাচ্ছি আর কি। আর এখানকার যাদের সেট মেনুটা আছে তাদের কিছু ওইখানকার থেকে আমরা একটা সেট মেনু অর্ডার দিয়েছি। Is it Nepali thali? আমি এখন নেপালি তাদের স্পেশাল সেট মেনু থালি একটা অর্ডার দিয়েছিলাম, সেটা নিয়ে বসছি খাওয়ার জন্য। আমার কাছে নেপালের কাঠমান্ডু বা থামেলে যে খাবারগুলো খেয়েছিলাম সেটা থেকে একটু ব্যতিক্রম মনে হচ্ছে, এবং তাদের স্পেশাল সেই পাঁপড়, সেই তুলসীর ভর্তা প্লাস শাক সবজি সবই আছে। সব থেকে থামেলের খাওয়ার একটু কষ্ট হয়েছিল, কারণ থামেলের মুসলিম হোটেল খুঁজতে আমাদের বেশ দেরি হয়ে গেছিলো। সব কিছু মিলে মোটামুটি বেশ ভালো। আমি চিকেন থালি একটা অর্ডার দিয়েছি, চিকেন আছে এখানে, চিকেন একটা আমরা থালি অর্ডার দিয়েছিলাম, চিকেন আছে, ডাল আর টক দই প্লাস থালি, সব কিছু মিলে টেস্ট করা যাক। শুরু করি কেমন দেখা যায়। প্রথমে আমি ওদের ট্রেডিশনাল যে সবজিটা সেটা দিয়ে শুরু করছি। মোটামুটি সবজিটা সব জায়গায় একই রকম। থামেলেও খেয়েছি তখনও এরকমই ছিল, একটা স্পেশাল চাটনি ছিল। আমার এই ফুল প্যাকেজটার দাম পড়ছে প্রায় 650 নেপালিয়ান রুপি আর কি। এটা শাক না, হ্যাঁ এটা শাক, মানে এটা হচ্ছে সরিষার যে শাকটা আছে পাতাটা, সেটা দিয়ে শাকের একটা সবজি বানাইছে। সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে খুব ভালো। ট্রেডিশনাল খাওয়ার আগে অবশ্যই মাংস বিষয়টা জিজ্ঞেস করবেন, কারণ আমরা থামেলে যখন খেতে শুরু করছিলাম আমরা মিট বলছিল আমাদেরকে, প্রথমে বলছিল বাফেলো, দ্যাটস মিন হচ্ছে মহিষের মাংস, কিন্তু পরবর্তী যখন দিয়েছে তখন আমরা একটু কনফিউশন ছিলাম। যখন অন্য একজনকে জিজ্ঞেস করি তখন তারা আমাদেরকে অ্যান্সার দেয় যে এটা হচ্ছে শুকুরের মাংস, যেটাকে পিকক মিট বলে। সো আমরা মিট বলছি এই জন্য ওরা বুঝতে পারেনি। যখনই বাইরে খাবেন একটু দেখে শুনে বা তাদেরকে বলে খেলে এটা ভালো হয়। নাগরকোটের এই আঁকাবোকা রাস্তাগুলো অসাধারণ। এই রাস্তাগুলো দিয়ে এক হোটেল থেকে আরেক হোটেল প্রান্তে যেতে হয়। এখানে তেমন কোনো গাড়ি ঘোড়া চলে না। এখানে রাস্তাগুলোর চারিপাশে ফুলে ফলে ভরা, এবং এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আপনার যেতে হলে এরা মোটর বাইক অথবা ছোট ছোট পিক আপ গাড়িগুলো ইউজ করে থাকে। আর এই মেঠোপথের রাস্তাগুলো দেখাটা খুব সুন্দর এবং আমাদের ঠিক সাজেকের মতো। এই চারিপাশে বাড়িঘরগুলো ও রাস্তাগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখা। নাগরকোটে সন্ধ্যা থেকে যেন উৎসব লেগে থাকে। সন্ধ্যা থেকে শুরু হয়ে যায় নাগরকোটে সেই প্রকৃতি দেখার উৎসব। আর সবথেকে বড় বিষয় হচ্ছে সন্ধ্যার পরে নাগরকোটের সব হোটেলগুলোতে বেলকুনিতে বসে যায় মেলার মতো, কিছু কিছু জায়গায় বসে যায় বড় বড় আড্ডা দেওয়ার মতো। আর নাগরকোটের মূল উদ্দেশ্য এবং মূল কাহিনী হচ্ছে সকালবেলা।
সকালবেলা ভোরের এই নাগরকোটের দৃশ্য দেখার জন্য হাজারো লোক সব হোটেলদের ছাদ থেকে দেখে থাকে। নাগরকোটের এই দৃশ্য দেখার জন্য মূলত এই নাগরকোটে এসে থাকে সবাই। আর সকালে ঘুম তাড়াহুড়া করে উঠে আমরাও ঠিক নাগরকোটের এই সকালের দৃশ্য দেখার জন্যই উপরে চলে আসি। সকাল প্রায় 5:30টার কাছাকাছি বাজে। কিছুক্ষণের ভিতরেই কাঞ্চনজঙ্ঘার মানে সেই হিমালয়ের পর্বত আমরা দেখতে বেরোবো। আর মূলত এখানে হিমালয় পর্বত আমাদের বারান্দা থেকেই দেখা যাওয়ার কথা, কিন্তু এখনও স্পষ্ট না। অল্প কিছুক্ষণ হয়তো বা আমরা দেখতে পাবো। প্রচুর ঠান্ডা, বাট সানরাইজ দেখার জন্য এখন সকালবেলা উঠে ফ্রেশ হয়ে রুপটপে যাচ্ছি। এই মুহূর্তে বাইরের তাপমাত্রা মেবি 2 থেকে 3 হবে। নাগরকোটের এই হোটেলগুলোর কারুকাজগুলো এত সুন্দর করে করা, যেটা আসলে নিখুঁত, আর এটা এতটা সুন্দর যেটা আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন। আমার কাছে মনে হয় এই সেম ডিজাইনগুলো যদি আমাদের দেশে করতে যায় তাহলে অনেক টাকার প্রয়োজন, সাথে হচ্ছে এরকম মিস্ত্রি অ্যাভেলেবল আছে কিনা আমার জানা নেই। আমি কিছু অংশ দেখাই, যেমন এখানকার ভিতরে উইন্ডোটা বা এখানকার ভিতরে যে আউট অফ গেট আছে সেই গেটের ডিজাইনটা অন্যরকম, এবং আমার দেখার মতে যেখানে গেছি আমি এরকম কখনো দেখিনি। এক কথায় অসাধারণ। পুরো লুকিংটাই সেম ক্যাটাগরিতে করা, এবং বেশিরভাগ জায়গাতেই এরকমভাবে ডিজাইন করা আছে। বেশিরভাগ হোটেলগুলোতেই সেম এরকমভাবেই তাদের কারুকাজ করা আছে দরজা বা জানালাগুলো। আর তাদের ভিতরের অংশটাকে তাদের নিজস্ব ঐতিহ্য আর প্লাস হচ্ছে তারা বেশিরভাগই হ্যান্ডমেড করা জিনিসপত্র দিয়ে সাজানো। আমরা যখন বক্তারপুরে গেছিলাম তখন আমরা ওখানে দেখেছি কিছু কিছু জায়গায় তারা নিজেরা হ্যান্ডমেড করতেছিল পেন্টিংগুলো। সেই জিনিসগুলাই এখানকার বেশিরভাগ হোটেলে বা এখানকার পুরনো ঐতিহ্য হিসেবে এগুলোকে তুলে ধরা হয়েছে। তাই বেশিরভাগ হোটেলে যেখানেই যাবে না কেন তাদের এই হ্যান্ডমেডের এই হ্যান্ড পেন্টের জিনিসগুলো দেখতে পাবেন। এখানকার বেশিরভাগ হোটেলগুলোই রুফটপ করা আছে, যা এখান থেকে আপনারা বেশিরভাগ মানুষই সানসিন বা এখানে হিমালয়ের অংশটা দেখতে পাই। তাই এদেরকে অন্য কোনো জায়গায় দাঁড়িয়ে বা অন্য কোনো জায়গায় যেতে হয় না। সবগুলো হোটেলেই বা সবগুলো রেস্টুরেন্টের ভিতরেই এরকম রুফটপ এবং এরকম ছাদের উপরে বেলকনি করে দেওয়া আছে, যেখান থেকে আপনি এই হিমালয়ের অংশ বা সানরাইজ দুটোই দেখতে পাবেন। সবকিছুর পরে হচ্ছে এখন বাংলাদেশে ফিরে যাওয়া। আর এই কয়েকদিনের অভিজ্ঞতাতে আমাকে মনে হয়েছে যে আমার নেপাল ট্যুরটা খুব ভালো কাটছে। আশা করি অবশ্যই আপনারা আসবেন এবং এদের ফ্রেন্ডলি ব্যবহারের সাথে মিলিয়ে তাদের সাথে আচার আচরণ করবেন। আর যদি প্যাকেজে আসেন অবশ্যই প্যাকেজের সাথে টাইম মেনটেন করার চেষ্টা করবেন।
অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না। ধন্যবাদ সবাইকে।